আকাশ, রাহুল ও বিজয় তিনজন খুব ভালো বন্ধু। তাদের কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর বেশ কয়েকদিন ছুটি পড়েছে। তারা তিনজনে ঠিক করলো যে তারা পলাশপুর জঙ্গলে ঘুরতে যাবে। এতে রাহুল ও আকাশ খুব উৎসাহিত হলেও বিজয়ের মন সায় দিচ্ছিল না। তাই সে বারবার মানা করা সত্ত্বেও রাহুল ও আকাশের পাল্লায় পড়ে তাকে যেতে হয়। পলাশপুর তাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে যায়। তারা একটি হোটেলে ওঠে। সেই দিন তারা কোথাও না বেরিয়ে হোটেলেই কাটায়। পরের দিন তারা তিনজন বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। জঙ্গলের কাছাকাছি এসে বিজয় রাহুল ও আকাশকে বলল, আমার না একদম মন সায় দিচ্ছে না। আমাদের জঙ্গলে যাওয়া উচিত হবে না। তুই আবার শুরু করেছিস? জঙ্গলের কাছে এসে জঙ্গল না দেখে ফিরে যাব? তাহলে আমাদের পলাশপুর ঘুরতে আসার মানেটা কি হলো? তুই চল তো, কিছু হবে না। বিকাল হওয়ার আগে আমরা হোটেলে ফিরে আসব। চল চল, এত ভাবিস না, আরে কিছু হবে না। তোরা শোন একবার আমার কথাটা। এরপর আকাশ ও রাহুল বিজয়ের কোনো কথা না শুনে বিজয়কে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল। জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলের পরিবেশটা দেখতে দেখতে তারা গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছিল। তারা যতই জঙ্গলের ভিতরে যাচ্ছে ততই অন্ধকার বাড়তে থাকছে। আসলে জঙ্গলটা খুবই বড়, বড় বড় গাছপালা দিয়ে ভরা। তার উপর বিভিন্ন পাখির ডাক। আকাশ ও রাহুল যতই উৎসাহে ভিতরে ঢুকে যাচ্ছিল, বিজয় ততই ভয় পাচ্ছিল। আর ভেতরে যাস না, এবার জঙ্গল থেকে বের হয়ে যাই চল। রাহুল ও আকাশ বিজয়ের কোনো কথা না শুনে ক্রমশ এগিয়ে যাচ্ছিল। আর বিজয় ভয়ে ভয়ে তাদের পিছন পিছন যাচ্ছিল আর তাদের ক্রমশ মানা করে যাচ্ছিল। কিছুক্ষণ চলার পর আকাশ লক্ষ্য করে বিজয়ের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তার একটু সন্দেহ হওয়ায় সে থেমে পিছনে ঘুরে তাকায় আর দেখে বিজয় তাদের পিছনে নেই। এই রাহুল, বিজয় কোথায়? আকাশের কথা শুনে রাহুল পিছনের দিকে ঘুরে তাকায় আর দেখে সত্যি সত্যি বিজয় নেই। আরে, এক্ষুনি তো আমার পিছন পিছন বক বক করতে করতে আসছিল, কোথায় গেল? কোনো জন্তু নিয়ে যায়নি তো? ধুর, এই জঙ্গলে তো কিছু পাখি, হনুমান আর জঙ্গলি মোষ ছাড়া তো আর কিছুই নেই। আর যদিও বা কোনো জন্তু নিয়ে যায় তাহলে তো আওয়াজ পেতাম। সেই তো, আমাদের সময় নষ্ট করে লাভ নেই, চল এখনই খুঁজতে হবে। এরপর রাহুল ও আকাশ জঙ্গলে তন্ন তন্ন করে বিজয়কে খুঁজতে লাগলো। তারা খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে দেখলো লাল রঙের বস্ত্র পরা, মাথায় জট পরানো, পাকা চুল। দেখতে কি বিকট একটি তান্ত্রিক এক জায়গায় বসে সাধনা করছে, আর বিজয় একটি গণ্ডির মধ্যে চোখ বন্ধ করে বসে আছে। রাহুল ও আকাশ এই দৃশ্য দেখে চমকে ওঠে আর তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে গিয়ে চিৎকার করে বলে, তুই কে? ওর আমাদের বন্ধুকে এভাবে তুলে নিয়ে এসেছিস কেন? তান্ত্রিক আকাশের চিৎকার শুনে চোখ খুলে দেখে। তান্ত্রিকের চোখ কি ভয়ানক, লাল লাল বড় বড়। তান্ত্রিক আকাশ ও রাহুলকে বলে, তোরা এখান থেকে চলে যা, আমার কাছে বাধা দিস না, তোদের জন্য খুব খারাপ হবে। আমরা আমাদের বন্ধুকে না নিয়ে এখান থেকে যাব না। তুই আমাদের বাধা দিস না, তোর জন্য এটা ভালো হবে না। ঠিক আছে, তোদের ক্ষমতা থাকলে তোরা নিয়ে যা। এরপর আকাশ যে গণ্ডির মধ্যে বিজয়ের চোখ বন্ধ করে বসেছিল সেই গণ্ডির মধ্যে ঢুকতে যাবে, অমনি আগুনের কয়েকটা ছটা বেরিয়ে এসে আকাশকে একেবারে দূরে মাটিতে ছিটকে ফেলে দেয়। আর এই দৃশ্য দেখে তান্ত্রিক আরো জোরে জোরে হাসতে থাকে। তান্ত্রিকের হাসি দেখে রাহুল সহ্য না করতে পেরে রেগে মেগে যেই তান্ত্রিককে মারতে যাবে, অমনি তান্ত্রিক হাতের মধ্যে কিছু ছাই মুঠো করে কিছু মন্ত্র বলে রাহুলের দিকে ছুড়ে দেয়। এতে রাহুল দূরে ছিটকে পড়ে। এরপর আকাশ রাহুলকে বলে, আমরা এইভাবে ওই তান্ত্রিকের সাথে পারবো না। তাহলে কি করব আমরা? তোরা এখান থেকে চলে যা, এটাই তোদের জন্য ভালো হবে। আর আমাকে আমার কাজ করতে দে। আমাদের বন্ধুকে নিয়ে তোর কিসের কাজ? আমি অনেক তন্ত্র সাধনা করে অনেক শক্তি অর্জন করেছি, কিন্তু এমন শক্তি অর্জন করিনি যে আমাকে কেউ মারতে পারবে না। তাই আমি কাল অমাবস্যার রাতে তোর বন্ধুকে বলি দিয়ে এমন শক্তি পাবো যাতে আমাকে কেউ মারতে পারবে না। এরপর রাহুল ও আকাশ দুজনেই তান্ত্রিকের কথা শুনে ভয়ে শিউরে ওঠে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। দুজনে যেতে যেতে বলা বলি করে, এবার কি হবে আকাশ? বিজয়কে কিভাবে বাঁচাবো ওই তান্ত্রিকের হাত থেকে?
সেটাই তো ভাবছি। এইভাবে বিজয়কে ফেলে আমরা হোটেলে চলে যেতে পারবো না। আমাদের বিজয়কে যেভাবেই হোক বাঁচাতে হবে। এরপর আকাশ ও রাহুল কি করবে, কিভাবে তার বন্ধু বিজয়কে বাঁচাবে সেটা চিন্তা করতে করতে হাঁটছিল। এমন সময় সামনে কিছুটা চলার পরে তারা লক্ষ্য করে একটি পুরো মন্দির, আর তা দেখে রাহুল আকাশকে বলল, ওই দেখ, মনে হচ্ছে একটা মন্দির। হ্যাঁ রে, চল ওখানে গিয়ে দেখা হোক। কাউকে যদি পাওয়া যায়, যদি কেউ আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে। এরপর রাহুল ও আকাশ মন্দিরের ভিতরে যায় আর গিয়ে দেখে ওটা একটা পুরনো কালী মন্দির, আর কালী ঠাকুরের সামনে কিছু তাজা ফুল। মনে হয় কেউ সবেমাত্র পুজো করে গিয়েছে। আর কালী ঠাকুরের সামনে আগেকার রাজাদের আমলে যেমন রোল করা সংবাদপত্র ব্যবহার করা হতো, ঠিক তেমন একটি সংবাদপত্র রাখা। তা দেখে রাহুল বলল, ওই দেখ, ফুলগুলো দেখে মনে হচ্ছে সবেমাত্র কেউ পুজো করে গিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু তাকে কোথায় খুঁজবো? তবে ওটা কি বলতো, রোল পাকানো? এরপর আকাশ ওই রোল পড়ানো সংবাদপত্রটি হাতে তুলে নিয়ে রোলটা খুলল। দেখলো রোল পড়ানো পত্রটার মধ্যে লেখা আছে, মায়ের দুটি শক্তি, একটি শুভ আর একটি অশুভ। মায়ের আরাধনা করে অনেকে মায়ের অশুভ শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে ক্ষতি করে, আবার কেউ কেউ মায়ের আরাধনা করে শুভ শক্তিকে কাজে লাগিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে, তাদের সাধক বলে। অশুভ শক্তিকে একটা সময় শুভ শক্তির কাছে হার মানতেই হয়। এটা পড়ার পর আকাশ রাহুলকে বলে, তাহলে আমাদের একটা সাধক খুঁজতে হবে যে ওই ত্রান্তিককে হার মানাতে পারবে। কিন্তু আমরা খুঁজবো কোথায় এমন সাধককে? এই জঙ্গলটা শেষ হলেই ওপারে একটা গ্রাম আছে, ওখানে গিয়ে আমরা একটু তো খোঁজ নিতে পারি। হ্যাঁ, ঠিক বলেছিস, চল, আর দেরি করা উচিত হবে না। এরপর আকাশ ও রাহুল ওই গ্রামটায় গিয়ে অনেক খোঁজ করে। বহু মানুষের কাছে গিয়ে তারা বিপদের কথাও বলে, আবার সাধকের কথাও বলে। কিন্তু গ্রামের সবাই তান্ত্রিকের কথা বলেও কেউ সাধকের কথা বলতে পারে না। তারা হতাশা হয়ে ক্লান্ত হয়ে আবার জঙ্গলের দিকে ফেরত আসতে থাকে। তারা এতটাই ক্লান্ত ছিল যে একটা বিরাট বটগাছ দেখে রাহুল হাঁপাতে হাঁপাতে আকাশকে বলে, এই আকাশ, আমি আর পারছি না, চল না একটু ওই বটগাছের কাছে বিশ্রাম নিই। তারা এতটাই ক্লান্ত ছিল যে আকাশ কোনো কথা না বলে বটগাছের নিচে গিয়ে চুপচাপ বসে পড়ল। আর রাহুলও তার পিছন পিছন গিয়ে বটগাছের তলায় গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আকাশ বলল, এবার কি হবে রে রাহুল? এমন সাধককে তো কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি বিজয়কে আমাদের হারাতে হবে? যেই রাহুল তার কথা শেষ করবে অমনি তাদের পেছন দিক থেকে কিছু সাদা সাদা বড় বড় চুল উড়ে আসে আর হাওয়ায় তাদের কাঁধে গিয়ে বারবার ঠেকে। এটা দেখে দুজনেই চমকে লাফ দিয়ে উঠে পড়ে আর দেখে ওই বটগাছের প্রকাণ্ড গুঁড়ির ভিতরে একজন সাধু বেশে, পরনে গেরুয়া বস্ত্র, বড় বড় সাদা চুল, সাদা সাদা বড় বড় দাড়ি, চোখ বন্ধ করে ধ্যান করছে। আর সেই দাড়ি হাওয়ায় উড়ে বারবার তাদের কাঁধে ঠেকছিল। রাহুল ও আকাশ কিছুক্ষণ ওই সাধুর দিকে তাকিয়েছিল। তারপর সাধু তার চোখ খোলে আর বলে, তোরা এখানে কি করছিস? এরপর রাহুল ও আকাশ সমস্ত ঘটনা ওই সাধুকে বলে। আর সাধুও সমস্ত ঘটনা শুনে রাহুল ও আকাশকে বলে, আসলে ওই তান্ত্রিক আগে জঙ্গলের ওপারে গ্রামেই থাকতো। গ্রামে তন্ত্র সাধনা করে বহু মানুষের অনেক ক্ষতি করেছে। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে একদিন ওই তান্ত্রিককে গ্রাম থেকে বের করে দেয়। আর সেই থেকে এই জঙ্গলই ওই তান্ত্রিক তন্ত্র সাধনা করে অনেক বেশি শক্তিশালী হয়ে পুরো গ্রামটাকে ধ্বংস করতে চায়। আর গ্রামের লোকগুলো ভয়ে এই জঙ্গলে আসে না। সাধু বাবা, এবার আমার বন্ধুর কি হবে? চল, তুই নিয়ে চল আমাকে ওই দুষ্টু তান্ত্রিকের কাছে। এরপর রাহুল ও আকাশ ওই সাধু বাবাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায়। আর তান্ত্রিক আকাশ, রাহুল ও সাধুকে দেখে জোরে জোরে হাসতে থাকে।
তুই এই ছেলেটাকে ধরে রেখেছিস কেন? ছেড়ে দে। না, ছাড়বো না। একে আমি বলি দেবো অমাবস্যার দিন। তুই এখান থেকে চলে যা, না হলে মরবি আমার হাতে। আমি না, তুই আমার হাতে মরবি। এক্ষুনি ছেড়ে দে এই ছেলেটাকে বলছি। এরপর তান্ত্রিক জোরে জোরে হেসে হাতে ছাইয়ের মতো কিছু নিয়ে মনে মনে কিছু মন্ত্র বলে আর সাধুর দিকে ছুঁড়ে মারল। আর সাধু ছিটকে যাচ্ছিল, তখনই রাহুল সাধুকে ধরে নেয়। এরপর সাধুও তার ঝুলি থেকে কিছু একটা বের করে মন্ত্র পড়ে তান্ত্রিকের দিকে ছুঁড়ে দেয়। আবার তান্ত্রিকও কী সব মন্ত্র বলে সাধুর দিকে ছুঁড়ে দিল, কিন্তু কোনো কিছু তাদের গায়ে না লেগে ছুঁড়ে দেওয়া জিনিসগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে আগুন জ্বলে ওঠে। আগুনের ঝটা বের হয়ে মাটিতে পড়ে যায়। এইভাবে কিছুক্ষণ চলার পর যখন সাধু দেখলো এতে কিছু হচ্ছে না, তখন সাধু তান্ত্রিককে বলল, তুই এই নিরীহ ছেলেটাকে মেরে কি লাভ পাবি? আমি অমাবস্যার দিন একে বলি দিয়ে আরো অনেক শক্তিশালী হয়ে যাব। তারপর আমাকে আর কেউ মারতে পারবে না। তোরা এখান থেকে চলে যা, না হলে তোরা সব কটা মরবি। ঠিক আছে, তুই অমাবস্যার দিন এই ছেলেটাকে বলে দিবি তো? আমিও দেখবো তুই কী করে বলে দিস। অমাবস্যার দিন আমি তোকে আকাশের চাঁদ দেখিয়ে ছাড়বো। এরপর সাধু ওখান থেকে চলে যায়। আর এটা দেখে আকাশ অবাক হয়ে সাধুকে জিজ্ঞাসা করে, সাধু বাবা, আপনি চলে আসছেন কেন? বিজয়ের কি হবে? আসলে ওকে এইভাবে হারানো যাবে না। ও খুব শক্তিশালী তান্ত্রিক। ও আমার ক্ষতি না করতে পারলেও তোমাদের ক্ষতি করে দিত। ওকে হারাতে হলে আমাকে একটা হোম যজ্ঞ করতে হবে। তোমরা চিন্তা করো না, তোমার বন্ধুর কিচ্ছু হবে না। এরপর অমাবস্যার দিন তান্ত্রিক বিজয়কে মাটিতে শুইয়ে দেয় এবং তার চারপাশে মন্ত্র দিয়ে গণ্ডি কেটে একটি যজ্ঞ শুরু করে। আর কিসব মন্ত্র বলে ওই যজ্ঞের মধ্যে কিসব দিতে থাকে। আবার এদিকেও সাধু ওই পোড়ো মন্দিরে কালী মায়ের সামনে হোমযজ্ঞ করতে থাকে। আর এদিকে রাহুল ও আকাশকে একটা মন্ত্রভূত রুদ্রাক্ষের মালা পরিয়ে মন্দিরে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকতে বলে আর বলে, যতক্ষণ না এই সাধনা শেষ হবে ততক্ষণ তোরা তান্ত্রিককে আটকাবি। এরপর তান্ত্রিক যজ্ঞ করার সময় বুঝতে পারে তার করা যজ্ঞ আর তার দেওয়া আহুতি কেউ বারবার নষ্ট করে দিচ্ছে। এরপর তান্ত্রিক রেগে মেগে উঠে সোজা চলে যায় পুরনো মন্দিরের কাছে। মন্দিরের কাছে এসে মন্দিরে ঢোকার চেষ্টা করে, কিন্তু রাহুল ও আকাশ তাকে বাধা দেয়। এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে কী সব তাদের দিকে ছুড়ে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এইভাবে কিছুক্ষণ চলার পর সাধুর সাধনা শেষ হয়। সাধু উঠে এসে তান্ত্রিককে বলে, আজ যুদ্ধ করে লাভ নেই, ওই দেখ আকাশে চাঁদ উঠেছে। তান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি আকাশে চাঁদ উঠেছে। আর তান্ত্রিক তা দেখে জোরে চিৎকার করে ওঠে, এরপর তান্ত্রিকের সারা দেহ টুকরো টুকরো হয়ে মাটিতে ছিটকে পড়ে ছায়াতে পরিণত হয়। তারপর আকাশ ও রাহুল আর সময় নষ্ট না করে সোজা বিজয়ের কাছে চলে যায় আর বিজয়কে ডাকে, বিজয়, এই বিজয়, উঠ। বিজয়, এই বিজয়, বিজয় ওঠ। এরপর বিজয় আকাশ ও রাহুলের গলা শুনে আস্তে আস্তে চোখ খোলে এবং মাটি থেকে উঠে পড়ে আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তার সঙ্গে কি হয়েছিল। তারপর আকাশ ও রাহুল বিজয়কে সমস্ত ঘটনা বলে। সমস্ত ঘটনা শুনে বিজয় খুব চমকে ওঠে। তারপর তারা তিনজনে সাধুর কাছে যায় আর ধন্যবাদ জানায়। বহু বছর আগে মহেশপুর নামক এক জায়গায় ভানুপ্রতাপ সিংহ নামে এক জমিদার ছিল। তার বিশাল নামডাক ছিল। বর্তমানে জমিদারের কোনো বংশধর আর বেঁচে নেই। জমিদারের বাড়ি একদম খালি পড়ে আছে। জমিদার বাড়িটা এত সুন্দর ও রহস্যময় যে দেশ বিদেশ থেকে বহু লোক এই জমিদার বাড়ি দেখতে ও রহস্য সন্ধান করতে আসে, কিন্তু রহস্য সন্ধান আজও কেউ পর্যন্ত করতে পারেনি। উল্টে মারা গিয়েছে রহস্য সন্ধান করতে গিয়ে। এমন সময় শহরের এক নামী রিসার্চ সেন্টারে দুই বন্ধু কাজ করে, বিক্রম আর আবির। ওই সেন্টারে তারা নানা ধরনের পশু, পাখি, কীটপতঙ্গ নিয়ে রিসার্চ করে। আর ওই রিসার্চ সেন্টারের যিনি হেড তার নাম হলো অসীম সেনগুপ্ত। অসীম একদিন
বিক্রম ও আবিরকে ডেকে বলে, এই, তোরা নিউজ পেপার পড়েছিস? হ্যাঁ, পিটার স্যারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মহেশপুরের জমিদার বাড়ি থেকে, তাই তো? হ্যাঁ, পিটার বিদেশি রিসার্চ সেন্টারে ছিল। উনি আমার খুব ভালো বন্ধু। ওনার যে এভাবে মৃত্যু হবে আমি ভাবতেই পারছি না। হ্যাঁ স্যার, আমাদেরও খুব খারাপ লাগছে। শুনেছি ওই জমিদার বাড়িতে ভূত আছে। ধুর, তোরা এত বড় একটা রিসার্চ সেন্টারে কাজ করিস আর তোরা ভূত বিশ্বাস করিস? ওই জমিদার বাড়িতে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। ভূতকে বিশ্বাস আমরা করি না, যেটা শোনা কথা সেটাই বললাম। ঠিক আছে, শোন, যেটার জন্য তোদের ডাকা, আমি কালকেই বের হয়ে যাচ্ছি মহেশপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমি যতদিন না ফিরছি ততদিন তোরা এই সেন্টারটা সামলাস। স্যার, আপনি একা যাবেন? কাউকে নিয়ে যেতে পারেন সাথে। ওই জমিদার বাড়ি খুব একটা ভালো না। ধুর, ও আমার কিছু হবে না। তোরা তো শুধু অ্যানিমেল নিয়ে কাজ করছিস, আমাকে তো সব কিছু নিয়ে কাজ করতে হয়। ও আমার চিন্তা করিস না। এরপর অসীমবাবুর কথা মতন পরের দিন মহেশপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অসীমবাবু অনেক রাতে গিয়ে পৌঁছায় জমিদার বাড়িতে। পরের দিন সকালে বিক্রম ও আবিরের কাছে খবর আসে অসীমবাবুর মৃত্যু হয়েছে। এরপর কোনো রকমভাবে মহেশপুর থেকে অসীমবাবুর মৃতদেহ শহরে নিয়ে আসা হয়। বিক্রম ও আবির মহেশবাবুর মৃতদেহ দেখে যে অসীমবাবুর মৃতদেহটা পুরো নীল হয়ে গেছে। আর তা দেখে বিক্রম ও আবির নিজেদের মধ্যে বলাবলি করা শুরু করে। তোর স্যারের দেহটা দেখে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এটা কোনো ভুতুড়ে কাণ্ড নয়। তুই এখনো ভূত বলছিস? দেখ, স্যারের শরীরটা কেমন নীল হয়ে গেছে। দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তার মানে আজ পর্যন্ত সবাই বিষের কারণেই মারা গেছে। হ্যাঁ, আর এটা প্রমাণ করার জন্য আমাদের ওই জমিদার বাড়িতে যেতে হবে। কিন্তু এত কিন্তু কিন্তু করিস না তো। এটা আমাদের আটকাতেই হবে, না হলে এভাবে বহু লোক মারা যাবে। এরপর বিক্রম ও আবির দুজনে পরের দিন ভোরবেলায় মহেশপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। জমিদার বাড়ি পৌঁছে গিয়ে দেখে একটা বিশাল বড় বাড়ি, আর তার চারপাশে সারি সারি গাছ দিয়ে সাজানো। সামনে একটা বড় কালো গেট, তাতে বিক্রম ও আবির ঢুকে পড়ল। এরপর বাড়ির সামনে এসে দেখলো জমিদার বাড়ির ঠিক ঢোকার গেটটা ভিতর থেকে বন্ধ করা। মনে হয় কেউ আছে ভিতরে। দেখ, গেটটা ভিতরের দিকে বন্ধ করা। এরপর আবির কয়েকবার ধাক্কা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। তারপরেও দরজাটা খুলল না দেখে তখন বলল, হ্যাঁ রে, দরজাটা বন্ধ ভেতর দিক থেকে। ঠোকা মার না দরজায়। এরপর বিক্রম 2-3 বার দরজায় ঠোকা মারে। ঠোকা মারার কিছুক্ষণ পর একটি লোক দরজা খোলে। লোকটিকে দেখে বিক্রম বলে, আপনি? সাবজি, আমি রাম সিং আছি। আমি এই জমিদার বাড়ির দেখাশোনা করি। ও আচ্ছা। আপনারা বুঝি শহর থেকে আসছেন? এই জমিদার বাড়ির গুপ্তধনের সন্ধানে। আপনি কি করে জানলেন? আরে আরে, বলবেন না সাবজি। কত লোক এলো আর কত লোক মরলো এখানে। দেখেন না, কালকেই একটা ভদ্রলোকের মৃত্যু হয়েছে। উনিও শহর থেকে এসেছিলেন। আরে, উনি তো... আবির যেই অসীমবাবুর কথা বলতে যাবেন অমনি বিক্রম আবিরের হাতটা টিপে ধরল। আর আবির আর কোনো কথা না বলে চুপ করে যায়। আবিরের চুপ করে যাওয়ায় রাম সিং আবিরকে বলে, সাবজি, আপনি চুপ করে গেলেন যে? কি বলছিলেন আপনি? ও কিছু না। ও বলছিল যে যিনি কাল মারা গিয়েছেন ওনার কথা আমরা পেপারে দেখেছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা ভেতরে আসেন। এরপর বিক্রম ও আবির দুজনেই জমিদার বাড়ির ভিতরে ঢোকে। আর ঢুকে দেখে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। কি অপূর্ব দেখতে জমিদার বাড়িটা! চারিদিকে অ্যান্টিক জিনিসে ভর্তি। বিক্রম ও আবির যখন চারিদিকটা অবাক হয়ে দেখছিল
তখন রাম সিং তাদের দুজনকে উপরের কোণের ঘরের দিকে দেখিয়ে বলে, বাবু, আপনারা ওই ওপারের কোণের ঘরে চলে যান। ওখানে আপনাদের হাত মুখ ধুয়ে নেন। আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এরপর বিক্রম ও আবির দুজনে রাম সিং এর দেখানো ঘরের দিকে যায় এবং ঘরে গিয়ে রাম সিং বিক্রমকে বলে, যখন আমি রাম সিংকে অসীম স্যারের বিষয়ে বলতে যাচ্ছিলাম, তুই আমাকে হাতটা টিপে আমাকে চুপ করিয়ে দিলি কেন রে? দেখ, আমরা যে কারণে এখানে এসেছি সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ আমাদের কাউকে কিছু বলা উচিত হবে না, এবং আমাদের পরিচয় পর্যন্ত আমরা দিতে পারবো না। এমনিতে তোর রাম সিং লোকটাকে কেমন লাগলো? এরপর আবির যেই ওর কথাটা শেষ করলো অমনি রাম সিং ওরা যেই ঘরটাতে ছিল ওই ঘরের দরজার সামনে এসে বলে, বাবু, আসতে পারি? আসুন। রাম সিং হাতে করে একটি ট্রেতে আবির ও বিক্রমের জন্য কিছু খাবার সাজিয়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। এই নিন বাবু, আপনারা এই খাবারটা খেয়ে শুয়ে পড়ুন। এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। ঠিক আছে, রেখে দিন, আমরা খেয়ে নেব। এরপর রাম সিং খাবারটা সামনে রাখা একটি টেবিলে রেখে যেই চলে যাবে অমনি রাম সিং আস্তে আস্তে একটি কথা আবির ও বিক্রমকে বলল, বাবু, আপনারা ভুলেও রাতে ওই গুপ্তধনে খোঁজে যাবেন না। ওই গুপ্তধন যে ঘরটায় আছে ওখানে ভূত আছে। শুনেছেন তো, ওই গুপ্তধন যে খুঁজতে গেছে তারই মৃত্যু হয়েছে। এরপর রাম সিং তার কথা শেষ করে ওখান থেকে চলে যায়। বিক্রম কি একটা চিন্তা করছিল, তখন আবির খাবারটা খেতে যাবে। যাক বাবা, খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। দাঁড়া, খবরদার খাবি না খাবারটা। কিন্তু কেন? তোর মনে নেই স্যারের মৃত্যু কিভাবে হয়েছিল? আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে। আর শোন, একদিন না খেলে তুই মরে যাবি না, বুঝলি? এরপর বিক্রম ও আবির দুজনে ঘুমিয়ে পড়ে। তখন ঘড়িতে বাজে রাত 2টো। হঠাৎ দরজা বন্ধ করার জোরে আওয়াজ হয় আর বিক্রম ও আবিরের ঘুম ভেঙে যায়। বিক্রম এক লাফে বিছানা থেকে নেমে হাতে একটা টর্চ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় আর আবিরও বিক্রমের পিছন পিছন ঘরের বাইরে বেরিয়ে যায়। ঘরের বাইরে বেরিয়ে দেখে একটি লোক চাদর মুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে নেমে জমিদার বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর বিক্রম ও আবির ওই লোকটাকে ফলো করতে করতে তারাও জমিদার বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে দেখে কেউ কোথাও নেই। কি ব্যাপার, ওই লোকটি ওইটুকুনি সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল? আশ্চর্য তো। আবির ও বিক্রম খুব ভালো করে চারিদিকটা দেখতে লাগলো যে লোকটাকে কোথাও দেখা যাচ্ছে কিনা। এমন সময় আবির দেখতে পেল জমিদার বাড়ির ঠিক পিছন দিকে একটি সিঁড়ি উপরে ছাদে যাওয়ার জন্য উঠে গেছে আর ঠিক তার নিচে মাটির সঙ্গে লাগানো একটি দরজা। এই দেখ বিক্রম, এখানে একটা দরজা, মনে হয় নিচে যাওয়ার রাস্তা। এরপর বিক্রম কোনো কথা না বলে দরজা খুলল। যেই দরজা খুলল একটা কালো বিড়াল ওই দরজা দিয়ে বেরিয়ে আসলো এবং আবির হঠাৎ কালো বিড়ালটা দেখে একটু চমকে গেল। এরপর তারা দুজনে ওই দরজাটার ভিতরে ঢুকলো আর দেখলো একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। নিচে মনে হয় কোনো ঘর আছে। এরপর তারা নিচের দিকে নামতে শুরু করে। কিছুক্ষণ চলার পর তারা কিছু ভুতুড়ে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বিক্রম ভয় না পেলেও আবির একটু একটু ভয় পেতে শুরু করলো। এরপর তারা আরও নিচে নেমে যেতে থাকে। হঠাৎ তাদের সামনে একটা কঙ্কাল ঝুলে পড়ে। তা দেখে বিক্রম হঠাৎ চমকে ওঠে আর আবির জোরে চিৎকার করে ওঠে, আ! এরপর বিক্রম কঙ্কালটা হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিতে বলে। আরে ভয় পাস না, ওটা কোনো ভূত না, ওটা মানুষের কঙ্কাল। এরপর তারা নিচের দিকে এগিয়ে গেল আর শেষ পর্যন্ত ওই ঘরে ঢুকে দেখলো ওই ঘরে একটা বড় সিন্দুক রাখা। তার মানে এখানেই গুপ্তধন রয়েছে। এরপর আবির যেই সিন্দুকের দিকে যাবে অমনি বিক্রম তার হাত ধরে আটকে দেয় আর বলে, দাঁড়া, ওই দেখ, সিন্দুকের উপরে একটি কাঁচের বয়ম রাখা আর ঠিক ওর পাশে একটা বড় মাকড়সা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ তো, আরে এই যে সে মাকড়সা নয়,
এটা খুব বিষাক্ত মাকড়সা। হ্যাঁ, এটা বিদেশের জঙ্গলে পাওয়া যায়। এরপর বিক্রম ও আবির ওই মাকড়সাকে কাঁচের বয়ামে কোনো রকমভাবে ধরে ওই ঘরটা থেকে বেরিয়ে আসে। অমনি রাম সিং তাদের সামনে একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। আর বিক্রম ও আবির কি করবে বুঝতে না পেরে বিক্রমের হাতে যে টর্চটা ছিল সেটা দিয়ে রাম সিংয়ের হাতে মারে। আর রাম সিংয়ের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। আর রাম সিং বিক্রমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই হাতাহাতিতে রাম সিং চেষ্টা করছিল যে বিক্রমের হাতে যে বয়ামটা রয়েছে তার ঢাকনা খোলার, যাতে মাকড়সার কামড়ে তার মৃত্যু হয়। আর ঠিক ওই সময় আবির পুরো দৃশ্যটা দেখে বুঝতে পারছিল না সে যে কি করবে। এমন সময় আবিরের চোখ যায় বন্দুকটার দিকে এবং সাথে সাথে বন্দুকটা তুলে রাম সিংয়ের দিকে ধরে। সাবধান, আমি গুলি চালিয়ে দেব। এরপর রাম সিং বন্দুকটা দেখে বিক্রমকে ছেড়ে দেয়। আর বিক্রম আবিরকে বয়ামটা দিয়ে রাম সিংকে জাপটে ধরে আর বলে, আমি তো প্রথমেই বুঝে গিয়েছিলাম এই জমিদার বাড়িতে যা ঘটছে তার পিছনে তোর হাত। এই জমিদার বাড়িতে যারাই এসেছে তারাই মারা গিয়েছে, আর তুই তো এতদিন ধরে বেঁচে আছিস। তুই নিজে থেকে সবাইকে গুপ্তধনের ব্যাপারে বলিস, যাতে সবাই গুপ্তধনের লোভে এই ঘরে যায় আর মাকড়সার কামড়ে মারা যায়, যেমনি আমাদের মারতে চেয়েছিলিস। তার উপর এই মাকড়সা জাতা মাকড়সা নয়, বিদেশি মাকড়সা। এখানে আসলেই বা কি করে বল? কি হলো বল? বলছি, কিন্তু বাবু, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। এরপর রাম সিং বলতে শুরু করলো। আসলে রাম সিং ওই গ্রামের নয়, উনি আসলে বিহার থেকে এসেছিল। ওই জমিদার বাড়ির যিনি শেষ সদস্য ছিল তার অনেক বয়স হয়ে যাওয়ায় রাম সিংকে রেখেছিল ওই জমিদার বাড়িটি দেখাশোনার জন্য। সেই সময় এক বিদেশি জমিদারের সঙ্গে দেখা করতে আসে বিদেশ থেকে, আর তিনি এই মাকড়সাটি নিয়ে আসে। রাম সিং সুযোগ বুঝে ওই মাকড়সাটি চুরি করে আর বিদেশি ও জমিদারকে হত্যা করে এই মাকড়সার কামড়ে। এরপর থেকে যেই আসতো এই জমিদার বাড়িতে তাকে নিজে থেকেই গুপ্তধনের সম্বন্ধে বলতো। আর বিক্রম ও আবিরের সঙ্গে যা করেছে ঠিক সেইভাবে সবাইকে মারতো, যাতে ওই জমিদার বাড়ি ও গুপ্তধন কেউ নিয়ে না নিতে পারে। এরপর বিক্রম ও আবিরের সমস্ত ঘটনা শুনে রাম সিংকে পুলিশের হাতে তুলে দেয়। বাদল নামে এক ব্যক্তি অনেক বছর আগে গ্রাম থেকে শহরে নিজের বউ ছেলেকে নিয়ে চলে আসে বেশি টাকা উপার্জনের জন্য, কিন্তু কোনো লাভ হয় না। শহরে থাকার থেকে গ্রামে বেশ ভালোই ছিল। শহরে সকালে পেপার বিক্রি করে আর বেলায় ঠিকাদারের কাজ করে কোনো রকম টেনে টুনে সংসার চলে যেত তার। বাদল প্রতিদিন পেপার বিক্রি করে একটি চায়ের দোকানে চা খায়। একদিন বাদল পেপার বিক্রি করে ওই দোকানে মন খারাপ করে বসেছিল। তা দেখে চাওয়ালা বলে, কি রে বাদল, অন্যদিন তো চা খেয়ে 1 মিনিটও দাঁড়াস না, তা হঠাৎ আজ কি হলো তোর? সেই থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস। কি বলবো আর তোমাকে, অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে এলাম, যে অনেক টাকা রোজগার করে বউ বাচ্চাকে একটু ভালো রাখবো, ছেলেকে ভালো স্কুলে পড়াবো, কিন্তু কিন্তু তুই তো শুধু পেপার বিক্রি করিস না, আরও অনেক কাজ করিস, তো তাতে তোর ভালো রোজগার হয় না? না গো দাদা, রোজ তো আর কাজ থাকে না। আজ যেমন শুধু পেপার বিক্রি করছি, আর কোনো কাজ নেই। তাই নাকি? হ্যাঁ দাদা, বউ বলেছে বাজার করে নিয়ে যেতে, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। ছেলে কত করে আবদার করলো মাংস খাবে। বাদল কথা শেষ করে অঝরে কাঁদতে শুরু করে। আর তা দেখে চাওয়ালা থাকতে না পেরে বাদলের কাছে এসে বলে, আরে বাদল, এভাবে কেঁদে কোনো লাভ নেই। তাহলে তুমিই বলো আমি কি করব? এরপর চাওয়ালা বাদলকে কিছু টাকা আর একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এনে কিছু টাকা ধর, আর এই কাগজটা ধর। এ কি, তুমি কেন টাকা দিচ্ছ? আর এই কাগজটাতে কি লেখা আছে? এই কাগজে একটা ঠিকানা আছে, এখানে গিয়ে যোগাযোগ কর। তুই সকালে যেমন পেপার বিক্রি করবি, আর বেলার দিকে সবার বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করবি, এতে তোর ভালোই চলবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি আমার অনেক বড় উপকার করলে, কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না।
আরে ঠিক আছে ঠিক আছে, এই নে টাকাটা ধর, এটা তোর দরকার আছে। আজ তোর ছেলের জন্য মাংস কিনে নিয়ে যাস, মাহিনা পেলে আমাকে দিয়ে দিস। চাওয়ালার কথা শুনে বাদল চাওয়ালার হাত ধরে অঝরে কেঁদে ফেললো। আর তা দেখে চাওয়ালা বলল, আরে ঠিক আছে ঠিক আছে, এখন কান্নাকাটি বন্ধ কর, আর যে ঠিকানাটা দিলাম সেখানে এক্ষুনি গিয়ে দেখা কর। এরপর বাদল চাওয়ালার দেওয়া ঠিকানাতে যায়। সেখানে গিয়ে ডিস্ট্রিবিউটর অফিসার ম্যানেজারের সঙ্গে দেখা করে। আর পরের দিন থেকেই সে কাজে জয়েন করে। সকালে পেপার বিক্রি করে আর বেলায় গ্যাস সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেয়। বেশ কিছুদিন এভাবে চলার পর বাদলের অভাব মিটে যায়। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে। বেশ ভালোভাবেই তাদের সংসার চলছিল। কিন্তু তার কপালে এই সুখ বেশি দিন ছিল না। একদিন 4 তলার উপরে এক বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে গিয়ে গ্যাস সিলিন্ডার সমেত সে পড়ে যায়। গ্যাস সিলিন্ডারটি পড়ার সাথে সাথে বাস্ট করে এবং তার মধ্যে বাদল পুড়ে মারা যায়। এরপর বাদল দেখে সে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গিয়েছে। আরে এখনই তো আমার সারা গায়ে জল ছিল, আর এখন কেমন যেন নিজেকে হালকা হালকা মনে হচ্ছে। আর আমি এ কেমন জায়গায় এসে পড়লাম? এরপর বাদল চারিদিকে আশেপাশে ভালো করে দেখতে থাকে। তার বেশ অদ্ভুত লাগে জায়গাটা। তারপর দেখে একটা বড় গুহা। তার ভিতরে প্রবেশ করার জন্য সামনে একটা বড় গেট। সে ওই গেটের ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকতেই দেখে সামনে বিকট বিকট লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখে কোনো কথা নেই। তারপর আরো কিছুক্ষণ চলার পর বড় বড় কড়া আগুনের উপরে বসানো, আর তাতে তেল ফুটছে। আর তার সামনে কিছু লোককে বিকট বিকট দেখতে লোক ধরে আছে। মনে হচ্ছে যেন ওই ফুটন্ত তেলে তাদের ভাজা হবে। এই দেখে বাদল চমকে ওঠে আর ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে কিছু লোককে বেঁধে রেখে মারধর করছে। এই দেখে বাদল ভয়ে কাঁপতে থাকে। আর কিছুটা এগিয়ে গিয়ে দেখে একটি বিকট লোক দেবতার বেশে সিংহাসনে বসে আছে। আর একটি লোক সিংহাসনের পাশে বসে কি যেন সব হিসাব নিকাশ করছে। আমি এ কোথায় এলাম? আর আপনি? আমি যমরাজ, আর তুই এখন জমপুরিতে। সে কি? কিন্তু আমি তো জ্যান্ত মানুষ। না, তুই মারা গিয়েছিস। তোর মনে নেই তুই কিছুক্ষণ আগে গ্যাস সিলিন্ডার বাস্ট করাতে তুই পুড়ে মারা গিয়েছিস। এ হতে পারে না। আমি মরে গেলে আমার বউ বাচ্চার কি হবে প্রভু? আমাকে মরতে আবার ফিরিয়ে দিন। সে আর সম্ভব নয়। আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে। আমি ছাড়া তাদের যে আর কেউ নেই। এরপর বাদল অঝরে কাঁদতে শুরু করে। বাদলের কান্না দেখে যমরাজ বলে ওঠে, আহ, এত কেঁদে কোনো লাভ নেই। তুই মরে গিয়েছিস, এখন আর কিছুই করার নেই। এরপর যমরাজ কথা শেষ করে। যমরাজের সিংহাসনের পাশে বসে থাকা চিত্রগুপ্ত বলে উঠল, চিত্রগুপ্ত, এই লোকটার পাপ পুণ্যের হিসাব করো তো, বিচার করা হোক। এরপর চিত্রগুপ্ত যমরাজের কথা অনুযায়ী একটা বই খুলে বইয়ের পাতা ওলটপালট করে যমরাজকে বলল, প্রভু, এর নাম বাদল। এ বড্ড ভালো লোক। এর পাপ তেমন নেই। বাদল খুব সৎ লোক। সত্যি সত্যি 3 কুলের কেউ নেই। একে ছাড়া ওর বউ ছেলে অচল। তাই নাকি? তাহলে এবার কি করা যায়? এরপর যমরাজ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বাদলকে বলল, দেখ বাদল, এখন আমি তোকে জ্যান্ত করতে পারবো না। তোর শরীর একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তোকে মরতে পাঠিয়ে দিচ্ছি। তুই তোর পরিবারের সঙ্গে থাকতে পারবি ভূত হয়ে। ঠিক আছে প্রভু, তাই ভালো। এরপর যমরাজ বাদলকে আবার মরতে পাঠিয়ে দেয়। বাদল মরতে এসে নিজের বাড়িতে যায়। বাড়ি গিয়ে দেখে একদিকে তার বউ আর একদিকে তার ছেলে ছবির সামনে বসে কাঁদছে। বাদল তা দেখে নিজের বউ আর ছেলেকে বলে, কি গো গদায়ের মা, কাঁদছো কেন? আমি এই তো এখানে। এরপর বাদল দেখলো তার বউ আর ছেলেকে অনেক ডাকাডাকির পরেও বাদলের কথা তারা শুনতে পাচ্ছে না, আবার তাকে দেখতেও পাচ্ছে না। এরপর বাদল কি করবে কিছু বুঝতে না পেরে আবার যমরাজের কাছে ফিরে যায়। আর যমরাজের কাছে গিয়ে বলে, প্রভু, আমি আমার ছেলে বউকে গিয়ে কত ডাকাডাকি করলাম, কিন্তু তারা তো আমার কথা শোনা দূরের কথা, আমাকে দেখতেও পেল না। সে তো বটেই, তারা তোকে শুনতে বা দেখতে কি করে পারবে বল?
তুই তো আর কোনো জ্যান্ত মানুষ না, তুই হলি ভূত। এতে আর কি লাভ হলো? আমার বউ আর ছেলে আমাকে যদি দেখতে বা শুনতেই না পেল, তাহলে ওদের সঙ্গে থাকার কোনো মানেই হয় না। আপনি সব পারেন, আপনি কিছু করুন। এরপর বাদল নিজের কথা শেষ করে আবার অঝরে কাঁদতে শুরু করে। বাদলের কান্না দেখে চিত্রগুপ্ত যমরাজকে বলে, প্রভু, বাদল খুব ভালো লোক, আপনি একটা উপায় বের করুন প্রভু। ঠিক আছে, তুই আবার ফিরে যা। এবার তোর বউ আর তোর ছেলে তোকে দেখতেও পাবে, আবার তোর কথা শুনতেও পারবে, কিন্তু আর কেউ তোকে দেখতে বা শুনতে পারবে না। এরপর বাদল আবার মর্তে ফিরে আসে এবং তার বাড়ি যায়। বাড়ি গিয়ে তার ছেলে বউকে দেখে আর অবাক হয়ে যায় আর ভয় পায়। বাদল তা দেখে তার ছেলেকে বলে, আরে তোরা আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? গদাই, আমি তোর বাবা, আয় কাছে আয় আমার। এরপর গদাই তার বাবা বাদলের কথা শুনে তার কাছে যায় আর বাদলকে জড়িয়ে ধরে। তার পরের দিনই বাদল চাওয়ালার কাছে যায় আর অনেক করে ডাকাডাকি করে। আরে দাদা, আমি বাদল, আমাকে চা খাওয়াবে না? বাদলের কথায় চাওয়ালা কোনো রকম উত্তর দিচ্ছিল না, আবার তার দিকে তাকাচ্ছিলও না। এরপর বাদলের আবার যমরাজের কথা মনে পড়ে যায় আর মনে মনে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে যমরাজ আমাকে বলেছিল আমাকে আমার বউ ছেলে ছাড়া আর কেউ দেখতে পাবে না। কিন্তু এবার কি হবে? আমি টাকা উপার্জন করব কি করে? এরপর বাদল আবার যমরাজের কাছে যায় আর যমরাজ বাদলকে দেখে বলে, কি রে, তুই আবার কেন এসেছিস? তোর বারবার এখানে আসা ঠিক না। তুই বারবার আসলে আমি তোকে এখানেই রেখে দেব। না প্রভু, আমি আপনার কাছে শেষবারের জন্য এসেছি, আমি আর আসবো না। বল, কি চাই তোর? প্রভু, আমাকে যদি আমার পরিবার ছাড়া আর কেউ যদি না দেখতে পায়, তাহলে আমি টাকা উপার্জন করব কি করে? এতে আমার বউ ও ছেলের কি হবে? এটা সম্ভব না। তোকে যদি সবাই দেখতে পায়, তাহলে তো তোর আর জীবন্ত মানুষের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। এটা নিয়মের বাইরে। তাহলে প্রভু, একটা উপায় বার করুন। আমি তো মরেছি, আমার বউ ও ছেলে তো এবার মরেই যাবে। আমার তো এভাবে মরতে থেকে কোনো লাভ নেই। বাদলের কথা শুনে যমরাজ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বাদলকে বলল, দেখ, তুই ভূত, তুই জ্যান্ত মানুষের মতো থাকতে পারবি না। তাই আমি তোকে একটা শক্তি দিলাম। তুই যে কোনো মানুষের মধ্যে প্রবেশ করতে পারবি, আবার ইচ্ছা মতন বেরিয়ে আসতে পারবি। এরপর বাদল আর কোনো কথা না বলে মর্তে ফিরে আসে আর ভাবে কার শরীরে প্রবেশ করবে। এমন সময় তার চোখ যায় একটা পাগল ভিখারির দিকে আর মনে মনে ভাবে, আমি যদি এই পাগলটার শরীরে প্রবেশ করি, তাহলে আমি সারা দিন কাজ করতে পারবো। আবার সন্ধে হলে শরীর থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। এমনিতেও এর তো কোনো পরিবার নেই, তাহলে কোনো অসুবিধাই হবে না। এরপর বাদল ওই পাগল ভিখারির শরীরে প্রবেশ করে। এইভাবে পাগলের শরীরে ঢুকে দিনের বেলায় কাজ করে, আবার সন্ধেবেলায় শরীর থেকে বেরিয়ে বাড়ি ফিরে যায়। আর পাগল ভিখারি প্রতিদিন দিনের বেলায় গায়েব থাকে, আবার রাতের বেলা ফিরে আসে। আর যারা তাকে রোজ ভিক্ষা দিত, তারা প্রতিদিন দেখতে না পেয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। এইভাবে কিছুদিন চলার পর একদিন এক সন্ধ্যায় পাগল ভিখারি শরীর ছাড়ার পর পাগল যখন নিজের জায়গায় ফিরে আসছিল, তখন একটি লোক পাগলকে চিনতে পেরে বলে, কি রে, এতদিন তুই কোথায় ছিলিস? আর এখন তুই কোথা থেকে আসছিস? প্রতিদিন পাগলটার সঙ্গে যা ঘটে পাগলটা কিছুই বুঝতে পারতো না, তাই সে কিছু বলতে পারছিল না। সে চুপচাপ ওই লোকটির কথা শুনছিল। এরপর লোকটি পাগলের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে আরো রেগে যায় আর বলে, কে রে, কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? তার মানে তুই পাগলের নাটক করছিস? এরপর ওই লোকটির চিৎকার শুনে আশপাশ থেকে 2-3 লোক ছুটে আসে আর ওই লোকটির কথা শুনে পাগলটিকে মারধর করা শুরু করে। এই দৃশ্য দেখে বাদল থাকতে না পেরে বাদল পাগলের শরীরে প্রবেশ করে, তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। কিন্তু ওই লোকগুলো পাগলের কথা শুনে বিশ্বাস না করে উল্টে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর ওই দিন থেকে বাদলের ওইভাবে দিন কাটে আর ওই পাগলকে কেউ আর ভয়ে কিছু বলতো না।